ওদের কাছে টেস্ট হিসেবে এই ভেন্যুটা অপরিচিত, বাংলাদেশের কাছে তো একেবারে নতুন। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি 22 তারিখ থেকে যে টেস্টটা শুরু হবে সেখানে মাত্র 10,000 দর্শক একসাথে বসে আসলে খেলাটা দেখতে পারবে। এখানে আমরা দেখতে পেয়েছি 18,000-এর বেশি সর্বোচ্চ দর্শক উপস্থিতি। এরই মধ্যে কিন্তু প্রথম দিনের টিকিট শেষ হয়ে গেছে এবং শুধুমাত্র বাংলাদেশি প্রবাসী না, অজিরাও কিন্তু কিনছে। এখন একটা উত্তাপ দেখতে পাচ্ছেন কিনা, মানে এসে যে আমরা যে ধরনের ব্যাপার দেখতে পাই ডু অর ডাই বা যখন সমতা থাকে, এখানেও কিছু একটা মানে অজিরা তো নিজেদেরকে ভেঙে গড়ে আবার নিয়ে আসতে চাইবেন। এবং একই সঙ্গে হচ্ছে এত দর্শক কম একটা স্টেডিয়াম, এই জায়গাটা একটু আফসোস লাগছে কিনা? ওয়েল, এখন আমরা তো সবচেয়ে খুশি হতাম যদি বাংলাদেশ এই টেস্টটা সিডনিতে খেলতো, মেলবোর্নে খেলতো, ব্রিসবেনে বা পার্থে খেলতো। সেইটা হচ্ছে না। প্রথমত সেটা বাংলাদেশকে ওই জায়গাগুলো, তারা ওই ভেন্যুগুলো আসলে ধরুন লেটসে বক্সিং ডে টেস্ট হয় হচ্ছে ধরুন তাদের পিক যে স্টেডিয়াম মেলবোর্নে এরকম জায়গাতে, এখন বাংলাদেশকে তারা ওই সময় টেস্ট খেলতে ডাকে না। ডাকে এমন সময় যখন আসলে এই ভেন্যুগুলোতে আপনাকে খেলতে হবে বিকজ অফ দ্য কন্ডিশন অ্যান্ড ওয়েদার। ওইগুলোতে ধরুন এখন বৃষ্টি সিজন চলছে, এখন এইখানে যে খেলতে হবে নাম্বার 1, এবং নাম্বার 2 তারা একটা টেস্ট ভেন্যুর ওপেনিং করবে। মানে আফসোস হচ্ছে অবশ্যই, এটা অস্বীকার করার কিছু নেই, কারণ 2003-এ যখন বাংলাদেশ 23 বছর আগে গিয়েছিল তখনও কিন্তু সেখানে ক্যান্সের উদ্বোধন করেছিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকার একটা টেস্ট ম্যাচ দিয়ে, যেটা 2.5 দিনে শেষ হয়ে গেল। ওর পরে ওখানে আর মাত্র একটা টেস্ট হয়েছিল বাংলাদেশ শ্রীলঙ্কা 2004-এ, এরপর আর ওখানে কোনো টেস্ট ম্যাচ হয়নি। এখন ধরুন এই ভেন্যুটার উদ্বোধন করছে যেখানে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচের খুব বেশি অভিজ্ঞতা নাই, ফার্স্ট ক্লাস ক্রিকেটও রেগুলার খুব বেশি হয় বলে আমার জানা নেই, বরং এখানে ফুটবল ম্যাচ নানান ধরনের ম্যাচ চলে। সো সেই জায়গাটাই বাংলাদেশকে এটা দেওয়ার, স্টেডিয়ামটা আসলে পরখ করে নেয়া। বললাম না যে ক্রিকেট দলটাও যেরকম তাদেরকে নিজেদেরকে এই লম্বা সিজনের জন্য প্রিপেয়ার করছে, ভেন্যুটাকেও তারা আসলে দেখে নিচ্ছে, এবং সেই জায়গাটাই বাংলাদেশকে এক্সপেরিমেন্টের একটা অংশ। ইয়েস, সো ধরুন ওই 10,000 টিকিট তারা ধরেই নিয়েছে, এত দর্শক তো বাংলাদেশ টেস্ট দেখতে আসবে না। এখন যখন ফার্স্ট টেস্ট এরকম হয়েছে, সেকেন্ড টেস্টে অবভিয়াসলি চাকা ঘুরে গেছে। এখন তো তারা টেনশনে কিভাবে তারা আসলে অকুপাই করবে বাকি দর্শকদের। তো সেই জায়গাটাই বাংলাদেশের জন্য এটাই মনে হয় প্রাপ্তি আসলে, আপনি এইভাবেই সম্মান সমীহ আদায় করে নিতে হয়। সো নেক্সট টাইম লেটসে আমাদের অপেক্ষাটা 23 বছর দীর্ঘ হবে না, 2-3 বছরের মধ্যে অস্ট্রেলিয়া বাংলাদেশকে ডাকবে, এবং সামার সিজনে ডাকবে তাদের প্রপার, এবং ওই সময় তাদের বিগ বিগ ভেন্যুতে, ঐতিহাসিক ভেন্যুতে বাংলাদেশ ক্রিকেট। সেই অপেক্ষায় আমরা রইলাম। অসংখ্য ধন্যবাদ ফয়সাল তিতুমির আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ডারউইন টেস্টের ঐতিহাসিক জয় নিয়ে, সেই সঙ্গে দ্বিতীয় টেস্ট নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। আমরা একটু কথা বলতে চাই বাংলাদেশি দর্শকদের নিয়ে। অনেক লম্বা সময় ধরে আমরা ক্রিকেট নিয়ে খুব একটা আলোচনা করতে পারিনি। বিশ্বকাপ ছিল, তার আগে বাংলাদেশ একটু ধারাবাহিকভাবে পারফর্মও করতে পারেনি। নানান রকম আলোচনা ছিল, সমালোচনা ছিল, এর মধ্যে বিপিএল হবে কিনা অনেক অনেক আলোচনা। সেই জায়গাটা আপনার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখছি যে বাংলাদেশি ফ্যানরাও একটু আবার ফিরে এসেছেন, যারা একটু অভিমান করেন, তাদের ব্যাপারে কি বলবেন? প্রথমত ফ্যানরা তো এরকমই, তারা তো বলে জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ। এখন ধরুন তারা ভালোবাসে দলটাকে, এখন যাকে ভালোবাসে তার উপর রাগ করে, ক্ষোভ হয়, অভিমান হয়, এবং সোশ্যাল মিডিয়ার কারণে আমরা হয়তো নিজেদের সীমা মাঝে মধ্যে ছাড়িয়ে দিই, পার্সোনাল অ্যাটাক করি, নানান রকম ট্রল মিম অনেককেই করা হয়, কিন্তু দিন শেষে এই জয়টা আসলে সবার হয়ে যায়, সবাই মিলেই সেলিব্রেট করে। এখন আপনি সমর্থকদের একটু স্বার্থপর বলতে পারেন যে আমরা শুধু জয়টাই নিই, হারের সময় তাদের দলে তীব্র সমালোচনা করি, বাট আমার মনে হয় এই দুটোই ক্রিকেটারদের খুব একটা ইফেক্ট হওয়া উচিত না অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার। তাহলে সচিন টেন্ডুলকার এত বছর লম্বা সময় ক্যারিয়ার চালিয়ে যেতে পারতেন না। এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার এই ব্যাপারটা এখন যদি আমরা দেখি যে সবার এখন খুব নজর, একই সাথে কিন্তু আপনি দেখেন ইন্টারন্যাশনাল অনেক ধরুন মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে যারা ধরুন লেটস সে ইনফ্লুয়েন্সার, তারাও এখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে খুবই পজিটিভ কথা বলছেন। সো এইটা আসলে পুরোটা একটা ইতিবাচক বার্তা দেয়, এবং বাংলাদেশের দর্শকদের এইটা থেকে আমি যদি একটু বাইরে যাই, সেটা হচ্ছে ক্রিকেট বোর্ড অ্যাজ এ ক্রিকেট বোর্ডের এখন উচিত আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে দারুণভাবে মনোযোগ দেয়ার। বিসিএল এনসিএল দুটোটাকে প্রপার একটা ক্রিকেট কাঠামো, যেন শুধুমাত্র মিরপুরে বিকেএসপিতে খেলাটা না হয়। আমাদের এখন বগুড়ার উইকেট আছে যেটা আসলে ডিফারেন্ট উইকেটের মতো, সবাই প্রশংসা করে বগুড়ার উইকেটের। অন্যান্য এরকম জেলাগুলোতে আসলে স্টেডিয়ামগুলোতে ওই উইকেটগুলোতে খেলানো, এবং অ্যাটলিস্ট একটা দুটো জেলায় লেটস সে চট্টগ্রামের মতো একটা বড় জায়গায় সেখানকার লোকাল আঞ্চলিক ক্রিকেট নিয়ে আমরা এত কথা বলি, ঠিক আছে সেটা যদি সময় লাগে লাগুক, কিন্তু অ্যাটলিস্ট একটা দুটো জায়গায় ক্রিকেটটা, লোকাল ক্রিকেট 3 দিনের হোক 4 দিনের হোক সেটা চালু করা হোক। এখন একটা পজিটিভ দিক দেখেন, বাংলাদেশের অন্তত 60 জন ক্রিকেটার যারা পাইপলাইনে আছেন, 4টা ভিন্ন ভিন্ন টিমে খেলছেন, ন্যাশনাল টিম, এইচপি টিম, এ টিম এবং এমার্জিং টিম। এইটা একটা দারুণ ব্যাপার। এরপরে আসলে এর বাইরে এক্স্যাক্টলি এর বাইরেও ধরুন আরো 200-300 ক্রিকেটার আছে, তাদেরকে আসলে প্ল্যাটফর্মটাও দিতে হবে যে ওই খেলাগুলো থাকতে হবে, এবং সেগুলো আসলে
প্রপারভাবে খেলা উচিত। আমরা হয়তো বা একদিনে রঞ্জি ট্রফির মতো, দিলীপ ট্রফির মতো হতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট আমাদের চেষ্টাটা করা উচিত। এখন আমাদের ফোকাস আসলে লাল বলে দেওয়া উচিত, এবং যেহেতু আমাদের এখন পেস বোলিং ইউনিট দাঁড়িয়ে গেছে, স্পিন আমাদের সবসময় স্ট্রেংথ, সো আরও কীভাবে পেস বোলিং লাইন আপটা কন্টিনিউ রাখা যায় সেরকমভাবে বান্ধব উইকেট করতে হবে। মানে সেটাই আর কি, যে আমরা কারোর কাছে যে Yeah. মায়া কান্না করে আমরা কোনো খেলা খেলতে চাই না, আমাদেরকে যাতে এখন আমন্ত্রণ জানায়, আমাদের সেই Exactly. ভিত্তিটা গড়ে তুলতে হবে। একটু Exactly. আমরা বলতে চাচ্ছি, আপনি ইনফ্লুয়েন্সারদের কথা বলছিলেন এবং